হ্যালো গাইস আজকে আমরা ক্লাস 9-এর চ্যাপ্টার 6 ওয়েদারিং দ্য স্টর্ম ইন এরসামা এটার ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। সো লেটস গেট স্টার্টেড। নাও ওয়েদারিং দ্য স্টর্ম, ওয়েদারিং মানে সার্ভাইভ, বেঁচে থাকা, মানে ঝড়ের থেকে নিষ্কৃতি পাওয়া। কোথায়? এরসামাতে। সেই বিষয়ে পুরো গল্পটা। The cyclone that hit Orissa in October 1990 killed thousands of people. 1999 খ্রিস্টাব্দে ওড়িশাতে অক্টোবর মাসে একটা সাইক্লোন আছড়ে পড়ে এবং সেই সাইক্লোনের ফলে হাজার হাজারে মানুষ মারা যায় অ্যান্ড ডেভাস্টেটেড হান্ড্রেডস অফ ভিলেজেস। এবং শুধুমাত্র মানুষ মারা যায় তাই নয়, তার সঙ্গে সঙ্গে শয়ে শয়ে গ্রাম নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ফর 2 dreadful nights প্রশান্ত আ ইয়াং ম্যান, একটা তরুণের কথা বলা হচ্ছে, সেই তরুণটার নাম হচ্ছে প্রশান্ত। ফর 2 dreadful nights, dreadful মানে বিপজ্জনক, ভয়ানক, দুটো ভয়ানক রাত্রির জন্য was marooned on the roof of a house, কোথায়? একটা বাড়ির ছাদে আটকা পড়েছিল। On the third day he decided to go to his village, কিন্তু তৃতীয় দিন সেটা মনস্থির করে যে সে তার গ্রামে ফিরে যাবে। Did he find his family? এবং সে তার গ্রামে ফিরে যেয়ে তার পরিবারকে খুঁজে পাবে, সেটারই গল্প হচ্ছে weathering the storm in Ersama. On 27th October 1999, 7 years after his mother's death, Prashant had gone to the block headquarters of Ersama. 27 তারিখ, অক্টোবর মাসের 27 তারিখ 1999 সালে, প্রশান্তের মায়ের মৃত্যুর 7 বছর পরে। হ্যাড গন টু ব্লক হেডকোয়ার্টার্স অফ এরসামা, সে এরসামাতে যায়, ব্লক হেডকোয়ার্টার, এরসামার ব্লক হেডকোয়ার্টার্সে যায়। কিসের জন্য গিয়েছিল? তার বন্ধুর সঙ্গে দেখা করতে। আ স্মল টাউন ইন কোস্টাল ওড়িশা। না, এই এরসামা এটা হচ্ছে একটা ছোট্ট একটা শহর, উড়িষ্যার উপকূলে অবস্থিত। সাম 18 কিলোমিটার্স ফ্রম হিজ ভিলেজ, আর এটা প্রশান্তের নিজের গ্রাম থেকে 800 কিলোমিটার দূরে। কী উদ্দেশ্যে সেখানে সে গিয়েছিল? টু স্পেন্ড দ্য ডে উইথ এ ফ্রেন্ড, সেখানে তার একটা বন্ধু থাকে ব্লক হেডকোয়ার্টার্সে এরসামাতে, তার সঙ্গে একদিন কাটাতে। ইন দ্য ইভিনিং আ ডার্ক অ্যান্ড মেনেসিং স্টর্ম কুইকলি গ্যাদার্ড, কিন্তু সন্ধেবেলাতে একটা খুব অন্ধকার হয়ে আসে এবং একটা মেনেসিং মানে ভীতি প্রদর্শক একটা ঝড় হঠাৎ করে শুরু হয়ে যায়। উইন্ড বিট আগেনস্ট দি হাউসেস, এবং বাতাস এসে বাড়িগুলোর ওপর আছড়ে পড়ে উইথ এ স্পিড অ্যান্ড ফিউরি, এবং সেই বাতাসের এত উন্মত্ততা ছিল এবং সেই বাতাসের এত দ্রুততা ছিল দ্যাট প্রশান্ত হ্যাড নেভার উইটনেস বিফোর, যে প্রশান্ত এরকম ঝড় এর আগে কোনো দিন দেখেনি। হেভি অ্যান্ড ইনসেসেন্ট রেইন ফিল্ড দি ডার্কনেস, এবং তার সঙ্গে ছিল মুষলধারে এবং অবিরাম বৃষ্টি, যেটা সে অন্ধকারকে ভরিয়ে তুলেছিল। এনশিয়েন্ট ট্রিজ ওয়ার আপরুটেড অ্যান্ড ক্র্যাশড টু দ্য আর্থ। এনশিয়েন্ট মানে খুব প্রাচীন, খুব বড় বড় গাছ, সেইগুলোকে সমূলে, আপরুটেড মানে সমূলে তুলে দেওয়া, সেগুলোর এই ঝড়ের এত প্রচণ্ডতা ছিল যে সেই গাছগুলোকেও একদম সমূলে তুলে নেওয়া হয়েছিল এবং ক্র্যাশ টু দ্য আর্থ, এবং তারপরে জমিতে তাদেরকে পতিত করে দেওয়া হয়েছিল এবং সেগুলো সব জমিতে পড়েছিল। স্ক্রিমস rent the air as people and houses were swiftly washed away. গাইজ এখানে রেন্ট আছে কিন্তু ওটা স্পেলিংটা ভুল আছে, ওটা রেন্ট, REND আসলে। Screams rent the air as people and houses were swiftly washed away. The meaning of this is, যখন এই ভয়ানক বৃষ্টির ফলে এবং এই ভয়ানক ঝড়ের উন্মত্ততার ফলে সব বাড়ি ঘরকে ধুয়ে মুছে দ্রুততার সঙ্গে বয়ে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় চারিদিক থেকে স্ক্রিমস মানে আর্তনাদ উঠছিল, এবং সেই আর্তনাদ এই যে বাতাস চারিদিকে বাতাসকে ভরিয়ে তুলছিল। দি অ্যাংরি ওয়াটার সুইল্ড ইন টু হিজ ফ্রেন্ডস হাউস, এবং এই জলটার এত উন্মত্ততা ছিল যে সেটাকে অ্যাংরি ওয়াটার মানে রাগী জল হিসাবে কল্পনা করা হচ্ছে। সুইল্ড মানে ঘূর্ণির আকারে এসে এসে তার বন্ধুর বাড়িতে আছড়ে পড়ছিল। অ্যান্ড নেক ডিপ, এবং সেই বাড়িটাও প্রায় গলা পর্যন্ত ডুবে গিয়েছিল। দি বিল্ডিং ওয়াজ আ ব্রিক অ্যান্ড মর্টার, কিন্তু যে বাড়িটাতে ওই বন্ধুর বাড়ি ছিল প্রশান্তের, সেই বাড়িটা কিসের তৈরি ছিল? ইটের তৈরি ছিল। অ্যান্ড মর্টার মানে এক ধরনের বিশেষ বস্তু যেটাতে চুন, সরকি, সিমেন্ট এইসব মিশিয়ে তার সঙ্গে ব্রিক দিয়ে তৈরি করা হয়, এটা খুব মজবুত হয়। অ্যান্ড ওয়াজ স্ট্রং ইনাফ টু সার্ভাইভ দি ডেভাস্টেশন অফ দ্য উইন্ডস ভেলোসিটি অফ 350 কিলোমিটার্স পার আওয়ার। এবং যেহেতু এই বাড়িটা ইটের তৈরি ছিল এবং মর্টারের তৈরি ছিল, সেই জন্য এই যে বাতাসের গতিবেগ যেটা ছিল 350 কিলোমিটার প্রতি ঘন্টা, এইরকম ধ্বংসাত্মক বাতাসের গতিবেগ থাকা সত্ত্বেও সেই বাড়িটা কোনোভাবে
দাঁড়িয়েছিল বা টিকে ছিল। বাট দি কোল্ড টেরর অফ দি ফ্যামিলি গ্রিউ উইথ দি ক্র্যাশিং অফ ট্রিজ দ্যাট হ্যাড গট uprooted অ্যান্ড ফলেন অন দেয়ার হাউস। এবং প্রথমে তো টেরর মানে এইসব চারিদিকে দেখে তারা তো সবাই ভীষণ সন্ত্রাসে ছিল। কোল্ড টেরর মানে যে এমন একটা সন্ত্রাস যেখানে হাত পা ঠান্ডা হয়ে যায়, কিন্তু সেটা আরও বেড়ে গেল কখন, যখন দেখলো যে গাছ, বড় বড় গাছ ওই তার বন্ধুর বাড়ির ছাদের উপরে আছড়ে পড়ছে। তখন তাদের যে সন্ত্রাস ছিল সেটা আরও বেড়ে গেল। কখন হয়েছিল এটা? সামটাইম ইন দ্য মিডল অফ দ্য নাইট। এবং এই গাছ ওদের বাড়ির উপরে কখন আছড়ে পড়ে? ওই মধ্যরাত্রির কাছাকাছি সময়। ড্যামেজিং ইটস রুফ অ্যান্ড ওয়ালস, এবং তার ফলে ওদের যে ছাদ থাকে সেটাও অনেকটা নষ্ট হয়ে যায়, এবং ছাদের আশেপাশে যে দেওয়ালগুলো ছিল সেই দেওয়ালগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে যায়। দ্য crazed destruction wrought by the cyclone and the surge of the ocean continued for the next 36 hours. Now, পরের 36 ঘন্টা এইরকম ধ্বংসলীলা চলেছিল। ক্রেজ ডিস্ট্রাকশন মানে বলতে পারে কি এই উন্মত্ত ধ্বংসলীলা, যেটা কে নিয়ে এসেছিল? রট বাই দ্য সাইক্লোন, মানে যেটা সাইক্লোন বয়ে নিয়ে এসেছিল, সেটা পরের নেক্সট 36 আওয়ার্স পর্যন্ত চলতে থাকে। শুধুমাত্র সাইক্লোন নয়, তার সঙ্গে সার্জ অফ দি ওশিয়ান কন্টিনিউ, এবং সমুদ্রের যে জলস্তর সেটাও কিন্তু বাড়তে থাকে ফর দ্য নেক্সট 36 আওয়ার্স। অলদো উইন্ড স্পিডস হ্যাড রিডিউসড সামওয়াট বাই দ্য নেক্সট মর্নিং, যদিও পরের সকাল হতে হতে বাতাসের যে স্পিড ছিল যেটা 350 কিলোমিটার পার আওয়ার সেটা অনেকটা কম হয়ে গেছিলো, কিন্তু বাকি সব জিনিস যে ধ্বংসলীলা চলছিল সেগুলো কিন্তু কন্টিনিউয়াসলি চলছিল। টু এসকেপ দি ওয়াটার্স রাইজিং ইন দি হাউস, এবং যেহেতু জলের স্তরটা বেড়েই চলছিল এবং সেই জলের স্তর থেকে নিজেদেরকে বাঁচাতে প্রশান্ত অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্যামিলি, প্রশান্ত এবং তার বন্ধুর পরিবার হ্যাড টেকেন রেফিউজ টু দ্য রুফ, তারা বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নেয়। Prashant will never forget the shock he experienced at his first glimpse of the devastation wrought by the super cyclone in the grey light of the early morning. তারা যখন ছাদে গিয়ে আশ্রয় নেয় সেই সময়টা ছিল ভোরবেলা, এবং সেই সময় গ্রে লাইট মানে ধূসর চারিদিকে একটু আলো আঁধারির একটা ব্যাপার ছিল। সেই লাইটে প্রশান্ত যখন প্রথম ছাদে উঠে চারিদিকটা দেখে, এবং দেখার পরে তার যে অভিজ্ঞতা হয় বা সে যে ধাক্কা খায় সেটা সে কোনোদিন ভুলবে না। কি দেখেছিল? চারিদিকে ডেভাস্ট মানে ধ্বংসলীলা, যেটা সাইক্লোনের দ্বারা হয়েছিল, সে সাইক্লোন কি ধ্বংসলীলা চালিয়েছিল সেটা যখন প্রশান্ত দেখে প্রথমবারের জন্য, তখন সে ভীষণ বড় একটা ধাক্কা পায়, এবং সেই ধাক্কাটা সারা জীবনের মতো সে কোনোদিন ভুলতে পারবে না। A raging, deadly brown sheet of water covered everything as far as the eye could see. না, প্রশান্ত ছাদে উঠে দৃশ্যটা কি দেখলো? আর রেজিং মানে রাগে ফুঁসছে, ডেডলি মারাত্মক, ব্রাউন শিট অফ ওয়াটার মানে চারিদিকে ব্রাউন মানে বাদামি রঙের চাদর মনে হচ্ছে, মানে চারিদিকে জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এভরিথিং অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, মানে যত দূরে চোখ যাচ্ছে তত দূরে শুধু চারিদিকে ব্রাউন রঙের জল দেখা যাচ্ছে। Only fractured cement houses still stood in a few places. শুধুমাত্র কিছু কিছু সিমেন্টের যে বাড়ি ছিল সেইগুলো কিছু জায়গায় এখনও দাঁড়িয়েছিল, কিন্তু তারাও গোটা ছিল না, ফ্র্যাকচার, তারাও প্রায় ভগ্নপ্রায় হিসেবে দাঁড়িয়েছিল। ব্লোটেড অ্যানিমাল ক্যারকাসেস অ্যান্ড হিউম্যান ক্রপসেস ফ্লোটেড ইন এভরি ডিরেকশন। তার সঙ্গে কী ছিল? অ্যানিমাল ক্যারকাসেস মানে জন্তু জানোয়ারের মৃতদেহ, সেগুলোকে ক্যারকাস বলা হয়, সেইগুলো জলে ফুলে পেঁপে ঢোল হয়ে গেছে। অ্যান্ড তার সঙ্গে হিউম্যান কর্পসে মানুষেরও মৃতদেহ ফ্লোটেড ইন এভরি ডাইরেকশন, চারিদিকে ভেসে বেড়াচ্ছে। অল অ্যারাউন্ড ইভেন হিউজ ওল্ড ট্রিজ হ্যাড ফলেন। তারপরে চারিদিকে বিশালাকায় যে বৃক্ষ সেইগুলো পড়ে গেছে। 2 coconut trees had fallen on the roof of their house. 2টো নারকেল গাছ তাদের ছাদের উপরে ভেঙে পড়েছিল। দিস ওয়াজ এ ব্লেসিং ইন ডিসগাইজ, এবং এটা আপাত দৃষ্টিতে একটা সাপ মনে হলো, এটাতে সাপে বর হয়েছিল, মানে পরে ভালোই হয়েছিল। বিকজ দি টেন্ডার কোকোনাটস ফ্রম দ্য ট্রিজ, কারণ এই টেন্ডার কোকোনাটস মানে কোকোনাট নারকেলের ভিতরে যে শাঁস সেটাকে বলা হচ্ছে। কেপ্ট দি ট্র্যাপড ফ্যামিলি ফ্রম স্টার্ভিং, এবং সেই নারকেলের শাঁস খেয়েই এই যে আটকে পড়া এই পরিবার সেটাকে স্টার্ভিং মানে ক্ষুধা থেকে বাঁচিয়েছিল পরের বেশ কয়েকদিন। For the next 2 days, Prashant sat huddled with his friend's family in the open on the rooftop. পরের 2 দিন প্রশান্ত এবং তার বন্ধুর পরিবার ওই খোলা ছাদে একসঙ্গে জড়সড় হয়ে বসে কাটিয়েছিল। They froze in cold and incessant rain. তারা ঠান্ডায় এবং এই অবিরাম বৃষ্টিতে তারা প্রায় জমে গিয়েছিল। দ্য রেইন ওয়াটার ওয়াশড অ্যাওয়ে প্রশান্তস টিয়ার্স, এবং এই সমস্ত দেখে প্রশান্ত
কাঁদছিল, কিন্তু তার কান্না বৃষ্টিতে ধুয়ে যাচ্ছিল। দি অনলি থট দ্যাট ফ্ল্যাশড থ্রু হিজ মাইন্ড ওয়াজ ওয়েদার হিজ ফ্যামিলি হ্যাড সার্ভাইভ দি ফিউরি অফ দ্য সুপার সাইক্লোন। তার মাথায় একটা কথাই সবসময় ঝলকানি দিচ্ছিল, যে তার ফ্যামিলি মানে তার পরিবার কি এই সুপার সাইক্লোনের ক্রোধ থেকে বাঁচতে পেরেছে? ওয়াজ হি টু বি বিরিভড ওয়ান্স এগেন, নাকি তাকে আবার প্রিয়জন হারানোর শোকে শোকাহত হতে হবে? কারণ এর আগে প্রশান্ত তার প্রিয়জন হারিয়েছে। হি লস্ট হিজ ফাদার অ্যান্ড মাদার। সেই জন্য ওর মনে এটাই ভয় হচ্ছিল, আমি কি আবার আমার প্রিয়জনদের হারাবো? তো সেটা ভেবে ও কাঁদছিল এবং এই সমস্ত কথা তার মনের মধ্যে আসছিল। 2 days later, which seemed to Prashant like 2 years, দুদিন পরে, যেটা প্রশান্তের কাছে মনে হয়েছিল 2 বছরের মতো, দি রেইন ceased, বৃষ্টি বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য রেইন ওয়াটার্স স্লোলি বিগ্যান টু রিসিড, আর সে যে বৃষ্টির জল সেটা আস্তে আস্তে কম হতে শুরু করলো। প্রশান্ত ওয়াজ ডিটারমাইন্ড টু সিক আউট হিজ ফ্যামিলি উইদাউট ফার্দার ডিলে, এবং প্রশান্ত এই অবস্থা দেখে সে এটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল যে সে তার ফ্যামিলিকে খুঁজতে বেরোবে আর কোনো দেরি না করে। বাট দ্য সিচুয়েশন ওয়াজ স্টিল ডেঞ্জারাস, কিন্তু তখনও অবস্থা খুবই বিপজ্জনক ছিল। অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্যামিলি প্লিডেড উইথ প্রশান্ত টু স্টে ব্যাক আ লিটল ওয়াইল লঙ্গার, এবং তার বন্ধুর পরিবার তাকে অনেক অনুনয় বিনয় করেছিল আর কিছুটা সময় থেকে যেতে। বাট প্রশান্ত নিউ হি হ্যাড টু গো, কিন্তু প্রশান্ত জানতো যে তাকে যেতেই হবে। হি ইকুইপড হিমসেলফ উইথ আ লং স্টার্ডি স্টিক, সে নিজেকে সজ্জিত করলো বা নিজের সঙ্গে নিল একটা বড় বেশ বলিষ্ঠ শক্তপোক্ত একটা লাঠি। অ্যান্ড দেন স্টার্টেড অন হিজ 18 কিলোমিটার এক্সপিডিশন ব্যাক টু হিজ ভিলেজ থ্রু দি সোলেন ফ্লাড ওয়াটার্স। তারপরে তার গ্রামটা আমরা প্রথমে পড়েছি, এখান থেকে 18 কিলোমিটার দূরে ছিল। সেই 18 কিলোমিটার দূরে তার গ্রামের উদ্দেশ্যে অভিযান সে শুরু করলো, এই ফুলে ফেপে স্ফীত হয়ে যাওয়া বন্যার জলের মধ্যে দিয়েই। ইট ওয়াজ এ জার্নি হি উড নেভার ফরগেট, এবং এটা এমন একটা অভিযান ছিল যেটা সে কোনো দিন ভুলবে না। হি কনস্ট্যান্টলি হ্যাড টু ইউজ হিজ স্টিক টু লোকেট দ্য রোড, তাকে ক্রমাগত তার লাঠিটা ব্যবহার করতে হচ্ছিল রাস্তা নির্ধারণ করার জন্য। টু ডিটারমাইন ওয়্যার দ্য ওয়াটার ওয়াজ মোস্ট শ্যালো, এটা নির্ধারণ করতে যে কোথায় জল সব থেকে অগভীর। অ্যাট প্লেসেস ইট ওয়াজ ওয়েস্ট ডিপ, কিছু কিছু জায়গায় জল কোমর পর্যন্ত ছিল। অ্যান্ড প্রোগ্রেস ওয়াজ স্লো, এবং সেই সব জায়গায় সে আস্তে আস্তে হাঁটতে পারছিল। অ্যাট সেভারাল পয়েন্টস, বেশ কিছু জায়গায় হি লস্ট দ্য রোড, সে রাস্তা হারিয়ে ফেলে। অ্যান্ড হ্যাড টু সুইম, তাকে তখন সেই সব জায়গাতে সাঁতার কাটতে হয়েছিল। আফটার সাম ডিস্টেন্স, কিছু দূর যাওয়ার পরে হি ওয়াজ রিলিভড, সে একটু আশ্বস্ত হয়েছিল। কেন? টু ফাইন্ড 2 ফ্রেন্ডস অফ হিজ আঙ্কল, সে দেখলো তার সঙ্গে দেখা হলো 2টো বন্ধু, তার আঙ্কেলের 2টো বন্ধু, হু ওয়্যার অলসো রিটার্নিং টু দেয়ার ভিলেজ, তারাও ওই প্রশান্তের গ্রামের দিকেই ফিরছিল। দে ডিসাইডেড টু মুভ অ্যাহেড টুগেদার, এবং তারা ঠিক করে যে তারা একসঙ্গেই গ্রামের দিকে যাত্রা করবে। As they waded through the waters, the scenes they witnessed grew more and more macabre. As they waded through waters, মানে গাইস জলের মধ্যে দিয়ে যদি হেঁটে হেঁটে যাওয়া যায় তাহলে সেই রকম হাঁটাকে বলে waded। তারা যখন এই জল ঠেলে ঠেলে হেঁটে হেঁটে যাচ্ছিল, দ্য সিনস, তারা যে দৃশ্যের সাক্ষী হয়েছিল সেটা জঘন্য থেকে জঘন্যতর হয়ে উঠছিল। দে হ্যাড টু পুশ অ্যাওয়ে মেনি হিউম্যান বডিজ, তারা যখন যাচ্ছিল তাদেরকে অনেক মানুষের মৃতদেহ সরাতে হচ্ছিল, এবং সেই মানুষের মৃতদেহের মধ্যে ম্যান, উইমেন, চিলড্রেন, মানে শিশু, পুরুষ, মহিলা সব ছিল। অ্যান্ড ক্যারকাসেস অফ ডগ, কুকুরদের মৃতদেহ, গোটস, ছাগলের মৃতদেহ, অ্যান্ড ক্যাটেলস, গবাদি পশুর মৃতদেহ, দ্যাট দি কারেন্ট সোয়েপ্ট অ্যাগেন্স্ট দেম অ্যাজ দে মুভড অ্যাহেড, এবং এইগুলো যে জলের যে প্রবাহ ছিল সেই জলের প্রবাহ এই সমস্ত মৃতদেহগুলোকে তাদের আগেনস্টে, মানে তাদের কাছে বয়ে নিয়ে এসেছিল, এবং সেই মৃতদেহগুলোকে সরাতে সরাতে তাদেরকে হাঁটতে হচ্ছিল। ইন এভরি ভিলেজ দ্যাট দে পাস, প্রত্যেকটা গ্রাম যখন তারা পাস করছিল, অতিক্রম করছিল, দে কুড বেয়ারলি সি আ হাউস স্ট্যান্ডিং, তারা এরকম বাড়ি প্রায় দেখতেই পায়নি যে বাড়িটা দাঁড়িয়েছিল। প্রশান্ত নাও ওয়েপ্ট আউট লাউড অ্যান্ড লং, এইসব দেখে প্রশান্ত এইবারে জোরে চিৎকার করে কেঁদে উঠল। হি ওয়াজ শিওর দ্যাট হিজ ফ্যামিলি কুড নট হ্যাভ সার্ভাইভড দিস ক্যাটাস্ট্রফি, কারণ এইসব দেখে তার এটা মনে নিশ্চিত ধারণা হয়ে গেছিল যে তার ফ্যামিলি নিশ্চয়ই এই বিপর্যয় থেকে বাঁচতে পারেনি। ইভেনচুয়ালি প্রশান্ত রিচড হিজ ভিলেজ কালিকুডা, অবশেষে প্রশান্ত তার ভিলেজ, যেটার নাম ছিল কালিকুডা, সেখানে পৌঁছালো। হিজ হার্ট ওয়েন্ট কোল্ড, তার হৃদয়টা ঠান্ডা হয়ে গেল। কি দৃশ্য দেখলো সে? ওয়্যার দেয়ার হোম ওয়ান স্টুড, যেখানে তাদের একসময় বাড়ি ছিল,
There were only remnants of its roof. সেখানে remnants মানে অবশিষ্টাংশ, সেখানে শুধু ছাদের অবশিষ্টাংশ আছে, আর কিছু নেই। Some of their belongings were caught, mangled and twisted in the branches of trees just visible above the dark waters. কালো জল ছিল, কালো জলের উপরে কিছু ট্রি মানে গাছের শাখা প্রশাখা দেখা যাচ্ছিল। সেই গাছের শাখা প্রশাখার মধ্যে প্রশান্ত দেখতে পেল যে তাদের বাড়ির কিছু জিনিস ধরা পড়েছে এবং সেইগুলো জড়ো করা অবস্থায় এবং দোমড়ানো মোচড়ানো অবস্থায় ওই গাছের শাখার মধ্যে দেখা যাচ্ছে। Young Prashant decided to go to the Red Cross shelter to look for his family. তখন তরুণ প্রসাদ এটা ঠিক করলো যে রেড ক্রস থেকে যে আশ্রয় দেওয়া হয়েছে সেই আশ্রয়স্থলে সে যাবে তার পরিবারের খোঁজ করতে। Among the first people he saw in the crowd was his maternal grandmother. তখন যখন রেড ক্রস শেল্টারে সে যায় সেখানে ওই প্রচুর মানুষের ভিড়ের মধ্যে প্রথম যাকে প্রশান্ত দেখতে পায় সে হচ্ছে তার ঠাকুরমা। উইক উইথ হাঙ্গার, তাকে দেখে বোঝা যাচ্ছিল সে খুব দুর্বল হয়ে গেছে ক্ষুধার কারণে। শি রাশড টু হিম হার হ্যান্ডস আউটস্ট্রেচ, এবং তাকে প্রশান্তকে দেখেই তার ঠাকুরমা তার দু হাত বাড়িয়ে তার দিকে তাড়াতাড়ি করে অগ্রসর হয়। হার আইজ ব্রিমিং, এবং তার চোখগুলো ছলছল করছিল। ইট ওয়াজ আ মিরাকেল, এটা সত্যি একটা অলৌকিক ঘটনা। দে হ্যাড লং গিভেন হিম আপ ফর ডেড, কারণ তারা অনেক আগেই ভেবে নিয়েছিল যে প্রশান্ত আর বেঁচে নেই। কুইকলি ওয়ার্ড স্প্রেড, এবং এই খবরটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। অ্যান্ড হিজ এক্সটেন্ডেড ফ্যামিলি, এবং তার যে পরিবার ছিল এক্সটেন্ডেড বর্ধিত পরিবার, গ্যাদার্ড অ্যারাউন্ড, তার চারপাশে জড়ো হয়। অ্যান্ড হাগড হিম টাইট উইথ রিলিফ, এবং তারপরে প্রশান্তকে দেখে তারা আশ্বস্ত হয় এবং আশ্বস্ত হয়ে তাকে জোরে জড়িয়ে ধরে। প্রশান্ত অ্যাংশিয়াসলি স্ক্যান্ড দ্য মোটলে ব্যাটার্ড গ্রুপ। প্রশান্ত উদ্বিগ্নভাবে পর্যবেক্ষণ করেছিল এই যে একটা বিচিত্র এবং ক্ষতবিক্ষত যে একটা দল ছিল সেই দলটার দিকে। মোটলে মানে কারণ বিভিন্ন তো সেখানে ছিল, মহিলা ছিল, পুরুষ ছিল, শিশু ছিল, সেই জন্য এটাকে বিচিত্র বলা হচ্ছে। এবং সেখানে স্ক্যান কেন করেছিল, সে খুঁজছিল তার ফ্যামিলি সবাই আছে কিনা, এবং দেখলো যে হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার, হিজ আঙ্কলস অ্যান্ড অন্টস, দে অল সিম টু বি দেয়ার, এবং দেখলো যে হ্যাঁ তার ভাই বোন, তার আঙ্কলস অন্টস, তারা সবাই সেখানে উপস্থিত আছে। তার মানে সে বুঝতে পারলো যে তার ফ্যামিলির সে আর কাউকে হারায়নি। By the next morning, as he took in the desperate situation in the shelter, পরের দিন সকালে যখন প্রশান্ত টুক ইন মানে গ্রহণ করা, এই যে ডেসপারেট মানে হতাশ সিচুয়েশন মানে অবস্থাটা, যখন এই আশ্রয়ের হতাশ সিচুয়েশনটাকে সে বুঝতে পারলো, হি ডিসাইডেড টু গেট এ গ্রিপ ওভার হিমসেলফ, তখন সে এটা মনস্থির করলো সে নিজেকে সামলাবে। হি সেন্স আ ডেথলি গ্রিভ সেটিং আপন দি 2500 স্ট্রং ক্রাউড ইন দ্য শেল্টার। সে এটা অনুভব বা আঁচ করতে পারছিল যে একটা মারাত্মক বিষাদ এই 2500 লোকের যে একটা জমায়েত এখানে আছে এদের মধ্যে কাজ করছে। 86 lives were lost in the village, 86 জনের প্রাণ হারিয়েছিল। অল দি 96 হাউসেস হ্যাড বিন ওয়াশড অ্যাওয়ে, ওদের গ্রামে যে 96টা বাড়ি ছিল প্রত্যেকটা বাড়িকে ধুয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইট ওয়াজ দেয়ার 4th ডে অ্যাট দ্য শেল্টার, তারা এই শেল্টারে 4 দিন ধরে আছে। সো ফার দে হ্যাড সার্ভাইভড অন গ্রিন কোকোনাটস, এবং এই 4 দিন শুধুমাত্র তারা গ্রিন কোকোনাটস খেয়েই বেঁচে আছে। বাট দেয়ার ওয়ে টু ফিউ টু গো অ্যারাউন্ড সাচ এ টিউমাল্ট অফ পিপল। টু ফিউ টু গো অ্যারাউন্ড মানে যা নারকেল ছিল সেটা যথেষ্ট ছিল না এই বিশৃঙ্খল এই মানুষগুলোর জন্য। প্রশান্ত, all of 19 years, decided to step in as the leader of his village. প্রশান্ত তখন তার বয়স ছিল 19 বছর। সে এটা মনস্থির করে সে তার গ্রামের লিডার বা নেতা হিসেবে এগিয়ে আসবে। ইফ নো ওয়ান এলস ডিড, যদি অন্য কেউ রাজি না হয় তখন। হি অর্গানাইজড এ গ্রুপ অফ ইউথ, সে একটা দল সংগঠন করে, সেই দলের মধ্যে ইউথস মানে তরুণরা ছিল, অ্যান্ড এল্ডার্স এবং বয়স্করাও ছিল। টু জয়েন্টলি প্রেশারাইজ দি মার্চেন্ট ওয়ান্স অ্যাগেন টু পার্ট উইথ হিজ রাইটস। এবং এই দলটা যেটাতে তরুণরা ছিল এবং বয়স্করা ছিল তারা একসঙ্গে প্রেশার মানে চাপ সৃষ্টি করে সেখানকার ব্যবসায়ীকে যে তাদেরকে চাল দিতে হবে। দিস টাইম দি ডেলিগেশন সাকসিডেড, এবং এইবার এই দলটা সক্ষম হয়েছিল বা সফল হয়েছিল, অ্যান্ড রিটার্ন ট্রায়াম্ফেন্টলি, এবং তারা বিজয়ী হয়ে ফিরেছিল মানে তারা চাল পেয়েছিল। ওয়েডিং থ্রু দি রিসিডিং ওয়াটার্স উইথ ফুড ফর দ্য এন্টায়ার শেল্টার, এবং ওয়েডিং মানে জলের মধ্যে দিয়ে তারা হেঁটে এসেছিল, রিসিডিং ওয়াটার মানে ওই যে জল যেটা কমে গেছে তার মধ্যে দিয়ে, এবং তাদের সঙ্গে কী ছিল, ফুড খাদ্য ছিল এই পুরো শেল্টারটার জন্য। নো ওয়ান কেয়ার্ড দ্যাট দ্য রাইস ওয়াজ অলরেডি রটিং,
কেউ এটা মনোযোগ দেয়নি যে চালটা তারা নিয়ে এসেছিলো সেই চালটা অলরেডি পচছিল। ব্রাঞ্চেস ফ্রম ফলেন ট্রিজ ওয়ার গ্যাদার্ড, সেটা না দেখেই তারা কী করলো, ব্রাঞ্চেস মানে যে গাছগুলো পড়ে গেছিলো সেখান থেকে শাখা তারা জড়ো করেছিল, টু লাইট আর রিলাক্টেন্ট অ্যান্ড স্লো ফায়ার, এবং সেখানে তারা আগুন জ্বালিয়েছিল। আগুন জ্বালাতে তাদের অনেক অসুবিধা হয়েছিল কারণ চারপাশটা ভিজে ছিল, কিন্তু তারপর রিলাক্টেন্ট মানে যেটা অনিচ্ছা সত্ত্বেও আগুনটা মনে হয়েছে জ্বলেছিল। এবং অন ওয়েজ টু কুক দ্য রাইস, যেটার উপরে ভাত রান্না হবে। ফর দ্য ফার্স্ট টাইম ইন 4 days, 4 দিনে প্রথমবার দি সার্ভাইভার্স অ্যাট দি সাইক্লোন শেল্টার ওয়্যার এবল টু ফিল দেয়ার বেলিজ। এই 4 দিনেই প্রথমবার যারা এই সাইক্লোন ঝড় থেকে বেঁচে এই শেল্টারে আশ্রয় গ্রহণ করেছিল তারা পেট ভরে খেতে পেল। হিজ নেক্সট টাস্ক ওয়াজ টু অর্গানাইজ এ টিম অফ ইউথ। তার পরের মানে প্রশান্তের পরের কাজ ছিল যে এমন একটা দল গঠন করা, সেই দলে শুধুমাত্র ইউথ মানে যুবকরা থাকবে বা তরুণরা থাকবে। ভলেন্টিয়ার্স টু ক্লিন দি শেল্টার, মানে যারা নিজের থেকেই নিজের ইচ্ছাতে বলবে যে হ্যাঁ আমরা যেখানে থাকি শেল্টার তার আশপাশটা পরিষ্কার করব। কি পরিষ্কার করবে? শেল্টার অফ ফিল্থ, চারপাশে যে নোংরা আছে সেটাকে পরিষ্কার করবে। ইউরিন, প্রস্রাব পরিষ্কার করবে। ভমিট, বমি আছে অনেক, সেটাকে পরিষ্কার করবে। অ্যান্ড ফ্লোটিং ক্যারাকাস, এবং চারিদিকে যে মৃতদেহ ভেসে বেড়াচ্ছে জন্তুদের, সেইগুলোকে পরিষ্কার করতে হবে, এই শেল্টার থেকে দূরে সরাতে হবে। and to tend to the wounds and fractures of the many who had been injured, আর যারা অনেকে আহত হয়েছে এই সাইক্লোন ঝড়ের ফলে তাদের ক্ষতগুলোকে এবং তাদের কোনো যদি অঙ্গ ভেঙে যায় সেই জিনিসগুলোকে পরিচর্যা করতে হবে। তো এই সব জিনিস করার জন্য প্রশান্ত আরেকটা দল গঠন করে তরুণদের নিয়ে। On the 5th day, a military helicopter flew over the shelter. পঞ্চম দিনে একটা মিলিটারি হেলিকপ্টার শেল্টারের উপর দিয়ে উড়ে গিয়েছিল। অ্যান্ড ড্রপ সাম ফুড পার্সেলস, এবং কিছু খাবারের প্যাকেট ফেলেছিল হেলিকপ্টার থেকে। ইট দেন ডিড নট রিটার্ন, তারপরে কিন্তু সেই হেলিকপ্টারটা আর ফিরে আসেনি। দ্য ইউথ টাস্ক ফোর্স গ্যাদার্ড এম্পটি ইউটেন্সিলস ফ্রম দ্য শেল্টার, যারা যে ইউথ টাস্ক ফোর্স একটা যে তৈরি করেছিল প্রশান্ত, সেই দলটা ওই শেল্টার থেকে থালা বাসন জড়ো করে। Then they deputed the children to lie in the sand left by the waters around the shelter with these utensils on their stomach. তারপরে তারা কি করে, এই যে ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদেরকে একটা কাজে নিযুক্ত করে। সেই কাজটা হচ্ছে তাদেরকে বলা হয় যে তোমরা ওই বালির উপরে শুয়ে পড়তে। বালি কিভাবে হয়েছিল, সেই জল এসেছিল শেল্টারের আশেপাশে, কিন্তু জলটা আস্তে আস্তে নেমে গেছিলো। জলটা নেমে যাওয়ার পর সেখানে বালি রয়ে গেছিলো, সেই বালিতে ওই ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে শুইয়ে দেওয়া হয় এবং তাদের পেটের উপরে ওই থালাবাটিগুলোকে রেখে দেওয়া হয়। এটা কেন? এটা একটা বিশেষ উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য? টু কমিউনিকেট টু দি প্যাসিং হেলিকপ্টার্স দ্যাট দে ওয়ার হাংরি। এটা মানে ওই তাদের শেল্টারের উপরে যে হেলিকপ্টারগুলো পেরিয়ে যাচ্ছিল তাদেরকে এই বার্তাটা দেওয়ার যে তারা ক্ষুধার্ত, তাদের খাবারের প্রয়োজন। দি মেসেজ গট থ্রু, এবং এই বার্তাটা তাদের কাছে যে পৌঁছয়। অ্যান্ড আফটার দ্যাট দি হেলিকপ্টার মেড রেগুলার রাউন্ডস অফ দ্য শেল্টার, এবং তারপর থেকে সেই হেলিকপ্টারটা প্রায়ই তাদের শেল্টারের রাউন্ডস দিত বা তাদের শেল্টারের উপর দিয়ে উড়ে যেত। অ্যান্ড যখন উড়ে যেত, এয়ার ড্রপিং ফুড অ্যান্ড আদার বেসিক নিডস, এবং তারপরে তারা ওই বাতাস থেকে মানে হেলিকপ্টার থেকেই খাবার এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যা জিনিস, সেই সমস্ত জিনিস তারা ওই হেলিকপ্টার থেকে এই শেল্টারের উদ্দেশ্যে ফেলতো। প্রশান্ত ফাউন্ড দ্যাট এ লার্জ নাম্বার অফ চিলড্রেন হ্যাড বিন অরফ্যান। তারপরে প্রশান্ত এটা বুঝতে পারলো বা এটা দেখলো যে অনেক শিশু আছে যারা অনাথ হয়ে পড়েছে। হি ব্রট দেম টুগেদার, তারা সেই প্রশান্ত এবং তার দলটা সেই অনাথ শিশুদের একসঙ্গে করলো। পুট আপ আ পলিথিন শিট শেল্টার ফর দেম, এবং তাদের জন্য আলাদাভাবে পলিথিন শিটের তৈরি একটা শেল্টার বা একটা তাঁবুর মতো করা হলো। উইমেন ওয়ার মোবিলাইজড টু লুক আফটার দে, এবং মহিলাদের নিযুক্ত করা হলো ওদের মানে সেই যারা অনাথ হয়ে গেছে সেই শিশুদের দেখভালের জন্য। ওয়াইল দি ম্যান, এবং যারা পুরুষ ছিল তাদের দায়িত্ব ছিল সিকিউরড ফুড, তাদের দায়িত্ব ছিল খাবারকে সুরক্ষিত রাখা। অ্যান্ড মেটেরিয়ালস, এবং যে সমস্ত উপকরণ আছে সেইগুলোকে আশ্রয়ের মধ্যে মানে ওই শেল্টারের মধ্যে সুরক্ষিত রাখা। তো মহিলাদেরকে আলাদা কাজ দিয়ে দেওয়া হয়েছিল এবং পুরুষদের আলাদা কাজ দেওয়া হয়েছিল। অ্যাজ দ্য উইক পাস্ট, Prashant was quick to recognize that the women and the children are sinking deeper and deeper in their grief. As the weeks passed, এইভাবে যখন সপ্তাহ পেরোচ্ছিল, প্রশান্ত was quick to recognize, প্রশান্ত খুব তাড়াতাড়ি এটা চিনতে পেরেছিল বা এটা আঁচ করতে পেরেছিল যে উইমেন আর চিলড্রেন মানে মহিলারা এবং শিশুরা ওয়ার সিঙ্কিং মানে গ্রিফ মানে একটা বিষাদের মধ্যে তারা ডুবে যাচ্ছে।
হি পারসুয়েটেড, সেটা থেকে তাদেরকে বের করে আনতে হি পারসুয়েটেড মানে তাদেরকে মানে ওই ওমেনদিকে রাজি করিয়েছিল কি করতে, টু স্টার্ট ওয়ার্কিং ইন দ্য ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম স্টার্টেড বাই দ্য এনজিও। একটা এনজিও ছিল, সে এনজিওর একটা কার্যক্রম ছিল যেটার নাম ছিল ফুড ফর ওয়ার্ক, তার মানে তুমি যদি কাজ করো তার পরিবর্তে তোমাকে খাবার দেওয়া হবে। তো সেই কার্যক্রমে ওই মহিলাদের কাজ করতে এই প্রশান্ত উনি রাজি করিয়েছিলেন, যাতে তারা ওই তাদের যে বিষাদের মধ্যে ডুবে না যায় তার জন্য। আর ছোটো ছোটো শিশুদের জন্য কি করেছিল, অ্যান্ড ফর চিলড্রেন হি অর্গানাইজ স্পোর্টস ইভেন্টস, সে ছেলেদের জন্য বা শিশুদের জন্য সে বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছিল। হি হিমসেলফ লাভ টু প্লে ক্রিকেট, সে নিজেও ক্রিকেট খেলতে খুব ভালোবাসত। অ্যান্ড সো হি অর্গানাইজ ক্রিকেট ম্যাচেস ফর চিলড্রেন, এবং তার জন্য সে ওই ছোটো ছোটো শিশুদের জন্য ক্রিকেট ম্যাচ সংগঠন করতো বা ক্রিকেট ম্যাচ খেলাতো। প্রশান্ত এনগেজ with other volunteers in helping the widows and children to pick up the broken pieces of their lives. Now, এই যে উইডোজ মানে যারা বিধবা হয়ে গেছে, যারা তাদের হাজব্যান্ডদের হারিয়েছে, এবং এই চিলড্রেন এই শিশুরা এবং যারা তাদের মা বাবাকে হারিয়েছে, এদেরকে হেল্প করতো, সাহায্য করেছিল কি করতে, তাদের যে এই যে তাদের জীবন সেটা যে ভেঙে বিখরে গেছে সেই ভাঙার টুকরোগুলোকে আবার একসঙ্গে করে তারা যাতে একটা নতুন জীবন শুরু করতে পারে, এই নতুন জীবন শুরু করাতে প্রশান্ত এবং তার যে দল সেটা তারা সাহায্য করত। দ্য ইনিশিয়াল গভর্নমেন্ট প্ল্যান ওয়াজ টু সেট আপ ইনস্টিটিউশনস ফর অরফ্যানস অ্যান্ড উইডোজ। প্রাথমিকভাবে গভর্নমেন্টের একটা পরিকল্পনা ছিল যে যারা অরফ্যান মানে যারা অনাথ হয়ে গেছে আর যারা বিধবা হয়ে গেছে তাদের জন্য ইনস্টিটিউট মানে প্রতিষ্ঠান গড়া হবে। হাউএভার দিস প্ল্যান ওয়াজ সাকসেসফুলি রেজিস্টেড, কিন্তু গভর্নমেন্টের যে এই যে পরিকল্পনা সেটাকে সফলভাবে প্রতিরোধ করা হয়েছিল। অ্যাজ ইট ওয়াজ ফেল্ট দ্যাট ইন সাচ ইনস্টিটিউশনস, কারণ প্রতিরোধের কারণ এটা তাদের মনে হয়েছিল যে এই ধরনের প্রতিষ্ঠানে চিলড্রেন উড গ্রো আপ উইদাউট লাভ, যে শিশুরা তারা ভালোবাসা ছাড়া বড় হবে, অ্যান্ড উইডোজ would suffer from stigma and loneliness, এবং উইডোজ যারা বিধবা থাকবে তাদেরকে বিভিন্ন ধরনের কলঙ্ক দেওয়া হবে এবং তারা একাকিত্বের মধ্যে বসবাস করবে। প্রশান্ত's গ্রুপ এবং তার ফলে প্রশান্ত's গ্রুপ বিলিভড অরফ্যান শুড বি রিসেটেলড ইন দেয়ার ওন কমিউনিটি ইটসেলফ। সেই জন্য প্রশান্তের যে দলটা ছিল সেই দলটার এটা বিশ্বাস ছিল যে অরফ্যান্স মানে যারা অনাথ হয়ে গেছে তাদেরকে পুনর্বাসিত করা হোক সেই জায়গাতেই যেখানে তারা আগে ছিল, পসিবলি in new foster families made up of childless widows and children without adult care. তো এটা কীভাবে করা সম্ভব? তো প্রশান্তের গ্রুপটা এটা সিদ্ধান্ত নেয় যে তারা সেই অনাথ শিশুগুলো যে গ্রামে থাকতো সেই গ্রামেই তাদেরকে আবার রাখা হবে, এবং সেই গ্রামে এমন তো অনেক মহিলা আছে যারা তাদের হাজব্যান্ডকে হারিয়েছে বা ছেলে মেয়েকে হারিয়েছে তাদের বা বিধবা হয়ে গেছে, তো তারা যদি ইচ্ছুক হয় তাহলে তারা এই সমস্ত অরফ্যান মানে অনাথদেরকে তাদের ফ্যামিলিতে নিতে পারে এবং লালন পালন করতে পারে, এই ধরনের বিধবারা করতে পারে। আর চিলড্রেন উইদাউট অ্যাডাল্ট কেয়ার, এবং এমন ধরো ফ্যামিলি আছে যাদের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে এবং তাদের অ্যাডাল্ট কেয়ারে মানে বড়দের আর কেয়ারের দরকার নেই, সেই রকম ফ্যামিলিরা যদি ইচ্ছুক হয় তারাও তাহলে এই অনাথ শিশুগুলোকে লালন পালন করার দায়িত্ব নিতে পারে। সেই জন্য সেরা এই ধরনের একটা সিদ্ধান্ত নেয় এবং তারা সেই তাদেরকে গভর্নমেন্টের প্ল্যান অনুসারে ইনস্টিটিউট বা কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার যে একটা পরিকল্পনা ছিল সেটাকে নাকচ করে দেয়। ইট ইজ 6 months আফটার দি ডেভাস্টেশন অফ দ্য সুপার সাইক্লোন। সুপার সাইক্লোনের যে ধ্বংস সেই ধ্বংসের পরে 6 মাস কেটে গেছে। দিস টাইম প্রশান্ত's wounded spirit has already healed, এবং এই সময়ের মধ্যে প্রশান্তের যে ক্ষতবিক্ষত যে অন্তরাত্মা ছিল সেটা অলরেডি সেরে উঠেছে। কেন? সিম্পলি বিকজ হি হ্যাড নো টাইম টু বদার অ্যাবাউট হিজ ওন পেন। কারণ এর একটাই কারণ প্রশান্তের নিজের যন্ত্রণা বা নিজের যে হারানো সেই হারানোর ব্যাপারে ভাবার সময়ই নেই। হিজ হ্যান্ডসাম ইউথফুল ফেস is what the widows and orphan children of his village seek out most in the darkest hour of grief. যখন এই সমস্ত উইডোজরা বিধবারা বা এই সমস্ত অরফান বা অনাথ শিশুরা যখন বিষাদের মধ্যে ডুবে যায় এবং যখন তারা খুব বিষণ্ণ থাকে তখন তারা সবাই একটা মুখই খোঁজে, সেটা হচ্ছে প্রশান্তের সুদর্শন তরুণ মুখটা। Guys, this is written by Harsh Mander. Guys, তোমাদের যদি এটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে, টাটা।